আর কোনো কিছু পরোয়া করতে চাই না, এবার একটু শান্তি চাই, তুমি পাশে থাকো। আয়মান সহসা বলে উঠল। আছি, তোমাকে নিয়েই ভয়ে ছিলাম। তোমার তো মতিগতির ঠিক নেই, কখন কি সিদ্ধান্ত নাও নিজেও জানো না। কিন্তু আমাদের ফ্যামিলি থেকে এরকম একটা সিদ্ধান্ত হঠাৎ নিল কেন, বলতে পারো কিছু? না, জানি না, আর কিছু জানার প্রয়োজন বোধও করছি না। তোমার সাথে ফিরে যাব, নিয়ে যাবে আমায়। এগেইন আই এম সরি ফর এভরিথিং। আয়মান ওষ্ঠ করে মৃদু হাসি ফুটিয়ে বলল। তাহলে চলো শহর থেকে কিছুটা দূরে গিয়ে কিছু দিনের জন্য হারিয়ে যাই। কেউ না জানুক আমাদের ঠিকানা, কেউ না পাক আমাদের খোঁজ। যাবে অজানার উদ্দেশ্যে? নিহির মাথা নাড়িয়ে জবাব দিল সে যাবে। এই বিষাক্ত পৃথিবীর ছোবল থেকে কিছুদিনের জন্য বের হওয়া জরুরি। এ কয়েকটা দিন যে উৎকণ্ঠার মধ্যে দিয়ে গিয়েছিল, আজ তা এক লহমায় কেটে গেছে। ভালোবাসার মধ্যে থেকে দ্বিধা, দৌরাত্ম্য, সংশয়, অনুতাপ, দুঃখ, গ্লানি, প্রমাদ, অপ্রত্যয় সব এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। এখন আর নিহিনকে আর চোখে দেখে দেখে চোখ ব্যথা করতে হবে না। এখন আয়মানকে সব ভুলে অপেক্ষা জমাতে হবে না। ভালোবাসা নামক অনুভূতিটা এখন আর মনের ভেতর লুকিয়ে রাখতে হবে না। হারিয়ে ফেলার ভয়ে রাত দিন অস্থির থাকতে হবে না। কথা বলতে না পারার দুঃখে গুমড়ে গুমড়ে মরতে হবে না। ভবিষ্যৎ নিয়ে আর সংশয় থাকলো না, কারণ তারা উভয়ই জানে তারা একে অপরের পরিপূরকের ন্যায় বাঁধা। যখন দুজনে জানে তাদের একে অপরের ওপর পূর্ণ অধিকার রয়েছে, তখন পৃথিবীতে আর কার সাথী আছে তাদের আলাদা করার? তবে নিহিনের মনে একটা ভাবনা উকি দিল। আয়মান যে বলল অজানার পথ পাড়ি দিতে, কখন, এখন কিভাবে যাবে? সবাই ঘুমে। সে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আয়মান জিজ্ঞেস করলো, কি হলো? কখন যাবে? এখন এবং এই মুহূর্তে। নিহিন কিঞ্চিত অবাক হয়ে বলল, কিভাবে সম্ভব? কোথায় যাব আমরা এই রাতে? আর মা বাবাকে বলতে হবে তো, ওরা ঘুমোচ্ছে, ডেকে তুলবো? বোকার মতো কথা বলছো কেন? তুমি বুঝি পালিয়ে যাওয়ার আগে জনে জনে ডেকে বলে যাবে? নিহিন আঁতকে উঠল, বলল। পালাচ্ছি নাকি আমরা? আয়মান মাথা নেড়ে বলল, হুম, তুমি এখন আমার ঘরে যাবে, গিয়ে একটা চিরকুট লিখে চলে আসো। কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, এত বৃত্তান্ত উল্লেখ করতে হবে না। শুধু বলে দেবে কিছুদিনের জন্য নিজেকে সময় দিতে চাও। ওকে, যাও, দ্রুত যাও। নিহিন তাই করলো। দৌড়ে গিয়ে দ্রুত হাতে কোনো রকমে একটা চিরকুট লিখে বিছানায় কলম রেখে চাপা দিল। তারপর ফোন হাতে বেরিয়ে আসতেই মনে হলো তার ফোনেরও আর কোনো দরকার নেই, তাই সেটাও পাশের টেবিলে রেখে দিল। মিনিট দশেকের মাথায় দুজন রওনা দিল। ঠিকানা অজানা, অবস্থান উদ্দেশ্যহীন। আয়মানকে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো না। যেখানে নিয়ে যায় চুপচাপ যাবে, আর কোনো কিছুতে বাধা দেওয়ার নয়। নীরবতা ভেঙে আয়মান জিজ্ঞেস করলো, ফোন কোথায়? রেখে এসেছি তো, কেন? ভালো করেছো। আয়মান একপাশে গাড়ি থামিয়ে নিজের ফোন থেকে মা বাবাকে একটা মেসেজ দিয়ে সিম খুলে রাখলো। নিহিন অবাক হয়ে দেখলো এবং বলল, তুমি আসলে কি করতে চাচ্ছ? আসলেই আমরা পালাচ্ছি? অবশ্যই হ্যাঁ, মা বাবাকে একটা মেসেজ দিলাম, নয়তো চিন্তায় চিন্তায় মাথা খারাপ করে ফেলবে। নিহিন এতক্ষণ সিরিয়াস ছিল না, পাগলামি মনে করেছিল। এখন আয়মানের কথাবার্তায় বুঝলো সে মোটেও ফাঁকা আওয়াজ করেনি। একটা ছোটোখাটো চিরকুট তো লিখে এসেছে মা বাবার উদ্দেশ্যে, কিন্তু তারপরও তো তারা চিন্তা করবে। তখন কি হবে? নিহিন তো ফোনও বাসায় রেখে এসেছে। চিন্তার একটা সূক্ষ্ম রেখা তার কপালে স্পষ্ট। আয়মান ভরসা দিয়ে বলল, চিন্তা করো না, এই কয়েকদিন তারা আমাদের কী পরিমাণ চিন্তায় রেখেছিল ভুলে গেছো? এইবার নিজেরাও একটু চিন্তায় থাকুক। বলে কি না, তোদের আর সম্পর্ক রাখার দরকার নেই, তোরা কেউ কাউকে বুঝিস না, আমাদের জন্য বাধ্য হয়ে এখনো বয়ে গেছিস। তার চেয়ে বরং মুক্তি দিয়ে দে, দুজনেই ভালো থাকবি। আমার আপন মা আমায় এসব বলেছে, বিশ্বাস হয়? কি পরিমাণ চাপে পিষ্টু করেছিল। নিহিন একটা দীর্ঘশ্বাস ফেলে করুণ কণ্ঠে বলল, আমার সাথেও একই ব্যাপার ঘটেছে, মা ভাবি দুজনেই। আমাকে একটা ফোন করনি কেন? অন্তত দুজন মিলে একটা সমাধান বের করতে পারতাম। নিহিন ঠোঁট উল্টে জবাব দিল, ভেবেছিলাম রাগ করে আছো, কথা বলবে কি বলবে না সেটা জানতাম নাকি আমি? রাগ করেই ছিলাম, আর আমার মনে হয় না রাগ করাটা অস্বাভাবিক কিছু। আচ্ছা, আই এম সরি। রাগ করেই ছিলাম, আর আমার মনে হয় না রাগ করাটা অস্বাভাবিক কিছু। এতবার বলতে হবে না, তোমার কাণ্ড কারখানা যে আর কত উদ্ভট পরিস্থিতিতে ফেলবে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। এইবারের ভুল থেকে তো অন্তত কিছু বুঝেছো।
এখন যাই হোক না কেন, যার থেকে যা কিছুই শোনো না কেন, প্রথমে আমাকে বলবে। আমাকে ভুল মনে হলে আমাকেই বলবে, এবং নিজেকে ভুল মনে হলেও আমাকেই বলবে। ওকে? নিহিন ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, কিন্তু কোথায় যাচ্ছি আমরা? আপাতত নারায়ণগঞ্জ। গিয়ে? আয়মান তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল। নাচবো। নিহিন মুখ গোমরা করে সম্মুখে তাকালো। রাত প্রায় 1টা, তবুও রাস্তায় মানুষজনের আনাগোনা লক্ষণীয়। কিছুক্ষণ পর পর মালবাহী ট্রাক পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সোডিয়াম আলো এবং চাঁদের মৃদু আলো ব্যতীত অন্য কোনো আলো চোখে পড়ছে না। মেঘলা আকাশ, ধূসর এবং কুয়াশাচ্ছন্ন। বাতাসের শন শন আওয়াজ ছাড়া কুকুর শিয়ালের ডাক ভেসে আসছে। আবার অদূরে মিলিয়েও যাচ্ছে তৎক্ষণাৎ। আয়মান নিহিনের দিকে দৃষ্টি রেখে বলল। তুমি আসলেই একটা গাধা। নিহিন চোখেতে পাশ ফিরে তাকালো। সিও মন থেকে স্বীকার করে বলল। জানি, সবাই তাই বলে। আর কে বলে? বান্ধবীরা। এই তো একটু আগে অন্যাও বলল। আমার 10টা না 5টা না, একটাই মাত্র বউ, তাকে গাধা বলার সাহস কোথায় পায়? বিচার করতে হবে দেখছি। সামান্য একটু কথা, কিন্তু নিহিনের অদ্ভুত ভালো লাগলো। একটু আগে দুজনের মাঝখানে ভুল বোঝাবুঝি অবসান হওয়ায় মুহূর্তেও এতটা আনন্দ অনুভূতি হয়নি। সে মাথা নিচু করে মুচকি হাসলো। তার বউ, হ্যাঁ, তার অধিকারই আলাদা। গাধা বললে সেই বলবে, অন্য কেউ কেন বলবে? আচমকা আয়মান ব্রেক কষল। নিহিন আশেপাশে তাকিয়ে কোনো বাড়িঘর বা থাকার জায়গা কোনো কিছুই দেখতে পেল না। শুধুমাত্র পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই মধ্যরাতে নদীর পাড়ে কল কল ছল ছল ঢেউ অন্যরকম শোনাচ্ছে। আইমান গাড়ি থেকে নেমে নিহিনকে বলল। নেমে আসো। নিহিন প্রশ্ন করল। এইখানে? এখানে কেন? এমনি নেমে আসো, নদীর তীরে বসি কিছুক্ষণ, ভালো লাগছে না? নিহিন কোনোরূপ বাক্যবাহী ছাড়া নেমে এলো। হঠাৎ তার কি যে হয়ে যায়, আচমকা মন খারাপ আবার ভালো। এই যে আইমান বলল তার ভালো লাগছে না, নিহিনের কেমন যেন লাগছে। দু চোখখানা অজান্তেই ভিজে উঠল। আইমানের হাত ধরে সামনে এগিয়ে গেল। আইমান জিজ্ঞেস করলো। আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে? থাকলে নির্দ্বিধায় বলতে পারো। নেই কোনো অভিযোগ। সময় নাও, 10 মিনিট সময় দিলাম, খুঁজে বের করো। প্রয়োজন নেই। আমি বলছি আছে। সম্পর্কটা নতুন করে শুরু করতে চাইলে পুরনো জিনিসগুলোকে ভুলতে হবে, ত্যাগ করতে হবে। তুমি বলো, আমি যথেষ্ট চেষ্টা করব নিজেকে শুধরে নেওয়ার। নিহিন পাল্টা প্রশ্ন করলো। একই প্রশ্ন যদি আমি তোমায় করি, তুমি কিছু বলবে? আছে কোনো অভিযোগ? আইমান সহজভাবেই বলল। আছে। কি সেটা? তুমি প্রায়শই নিজেকে নিয়ে খুব সংশয়ে থাকো। এটা কখনো করো না। নিজের কথা এবং কাজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস রাখবে। তাহলেই হবে। আইমান ছোট্ট করে উত্তর দিল। হ্যাঁ। মাথায় রাখলাম। আর তোমার বিরুদ্ধে আমার অভিযোগ করার কোনো জায়গা নেই। শুধু বলবো, মাঝে সাঝে না বুঝে অনেক কথা বলে ফেলি, অনেক কাজ করি। সেসব কিছু মনে রেখো না। বোঝানোর দরকার হলে বুঝিয়ে দিও, নয়তো শেষ অবলম্বন হিসেবে ক্ষমা। আচ্ছা। গভীর রাতের এই নিস্তব্ধতায় নিহিন দ্বিতীয়বারের মতো আইমানের প্রেমে পড়ল। প্রেমে পড়ল তার ধারালো চাহনির, প্রেমে পড়ল ব্যক্তিত্বের এবং মন করার বাচনভঙ্গির। রাতের আকাশটা তাদের প্রেমের ক্যানভাস হয়ে চাঁদ তারাদের সাথে উজ্জ্বল হয়ে উঠবে। জ্যোৎস্না রাতের মৃদু সমীরণ এসে নিহিনকে আলতো করে ছুঁয়ে দিল এবং কানে কানে ফিসফিস করে বলল, যা, ভালোবাসার উষ্ণতায় তাকে গিয়ে সান্ত্বনা দিয়ে আয়। কিন্তু জড়তা নিহিনকে জাপটে ধরে আছে। হঠাৎ নীরবতা ভেঙে আইমান বলল। রাত্রি অন্ধকার হতে পারে, কিন্তু ভালোবাসা যেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো, সর্বদা জ্বলজ্বল করে অন্তরের মধ্যেখানে। নিহিন পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। তোমার করছে? সম্ভবত। নিহিন পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। হৃদয় স্পন্দন হলো সজোরে। নিহিন গিয়ে আইমানের সামনে দাঁড়ালো, চোখে চোখ রাখলো। তবে রাতের আধারে তাদের দৃষ্টির চাওয়া পাওয়া কেউ বুঝল না। হৃদয় গ্রাহ্যী ভালোবাসায় আচ্ছন্ন হয়ে নিহিন আলিঙ্গন করলো তাকে। নির্জন এই রাতের বেলায় সূর্যালোকের অনুপস্থিতিতেও এভাবে বাঁচতে ইচ্ছে করছে। আইমান নিহিনকে খুব শক্ত করে জড়িয়ে ধরতেই নিহিন তার বুকে মুখ ঘষল। মাত্র কিছুদিনের ব্যবধানে কতটা পরিবর্তন! যে নিহিন একসময় উত্তাল পাতাল স্পর্শ প্রত্যাখ্যান করেছে, সে আজ নিজে সেই বাহু বন্ধনে নিজেকে জড়িয়ে রেখেছে। রাতের আকাশের নিচে আমি তোমাকে ভালোবাসি কথাটা মুখে কাউকে বলে দিতে হলো না। তারা নিজেদের মতো করে সেটা উপলব্ধি করে নিল। নিহিন বলে উঠল। এভাবে সবসময় থাকবে তো? সারা জীবন থাকবে?
মাদকের ন্যায় নেশা জড়ানো যেন তার কণ্ঠ। আইমান বলল, হুম, থাকবো। কখনো ছেড়ে যাবে না তো? একদমই না। সেই ইচ্ছেটাই নেই, বুকের মাঝে আগলে রাখবো। সত্যি তো? নীল পুনরায় প্রশ্ন করে। হ্যাঁ। কমিটমেন্ট ব্রেক করবে না তো কখনো? আইমান আলতো হেসে বলে, প্রমিস করতে হবে। না, সাথে থাকো এবং পাশে থাকো। মনোনিবেশ করা মাতোয়ারা কণ্ঠে সে বলল, আছি এবং থাকবো। আষাঢ়ের মৌসুম, নিস্তব্ধ গভীর রাত, জ্যোৎস্নার মৃদু আলো, চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, ঝিঝি পোকাদের সমবেত ঝিঝি সুর বেজে চলা দেওয়ালে টিকটিক করে ঘড়ির কাঁটা তিনটেই ঘুরছে। সাথে এবং পাশে প্রিয় মানুষটাকে নিয়ে মুহূর্তটা ভীষণ উপভোগ্য। আইমান আগে থেকে কথাবার্তার মাধ্যমে এই বাংলোটা ঠিক করে রেখেছিল। এখানে আসার পর নিহিন কিঞ্চিত অবাক হলো এবং জিজ্ঞেস করলো, আমরা যে এখানে আসবো এটা কি এখানকার মানুষজন কোনোভাবে জানতো? সবকিছু এত পরিপাটি আর গোছানো কেন? আয়মান জানালো সবটাই তার পূর্ব পরিকল্পিত। নিহিনকে নিয়ে আসার পরিকল্পনা তার আগে থেকেই ছিল। ভেবেছিলাম মান অভিমানের সমাপ্তিতে সব কিছু থেকে দূরে কিছুদিন এখানে সময় কাটাবে, তাই আজ সুযোগ পেতেই লুফে নিল। গভীর রাতে দুজনের মাঝখানে ঘুম নামক জিনিসটা জেঁকে বসতে পারেনি। জ্যোৎস্না বিলাসে মত্ত থাকা দুজন মানব মানবী একে অপরকে দেখার প্রতিযোগিতায় নেমেছে। মুখে না বলা কথা কিছু কিছু সময় চোখের দৃষ্টিতে খুব সহজেই বোঝা যায়। দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে নিহিন জিজ্ঞেস করলো, কি দেখছো? তোমাকে। আইমানের সহজ স্বীকারোক্তি। নিহিন চোখ নামিয়ে পুনরায় তাকালো, বলল, আমাকে অত দেখার কি আছে? দেখোই তো সব সময়। দেখি তো, তবে পূর্ণাঙ্গভাবে নিজের করে দেখাটা আজকে এবং এই মুহূর্তে প্রথম। বেশি দেখলে পুরনো লাগবে। নিহিন স্বাভাবিকভাবে বলল কথাটা। আইমান গভীর ভাবনা থেকে উঠে এলো, মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, এক পলক তাকিয়ে বলল, দেখবে, জীবনটা যখন খুব ছোট মনে হবে তখন আর কোনো কিছুই পুরনো মনে হবে না। আর জন্ম অপছন্দের জিনিসটাও নিত্য নতুন রূপে ধরা দেবে। আর সবচেয়ে বড় কথা, মানুষ কখনো পুরনো হয় না, হতে পারে না। মানুষ তাদের নিত্য নতুন রূপে প্রতিনিয়ত পৃথিবীর রাঙাতে পছন্দ করে। নিহিনের চোখে লজ্জার রেশটা ফিরে এলো। আইমান তা দেখে একটু হাসলো শুধু। নিহিনকে উদ্দেশ্য করে বলল, তোমার এই রূপটা কখনো দেখা হয়নি। নিহিন চোখ তুলে তাকিয়ে বলল, কোন রূপ? এই যে লজ্জা পাওয়ার, লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছ, কাহিনী কি? অবশ্যই কাহিনী অনেক কিছু, তবে এতদিন কিংবা এর আংশিক ভাগও ব্যক্ত করা নিহিনের পক্ষে সম্ভব নয়। তাই সে ছোট্ট করে জবাব দিল, কিছু না। নিহিনের কাছে এখনও সবকিছু স্বপ্নের মতো সুন্দর লাগছে। প্রচণ্ড ভালো লাগায় গা শিরশির করছিল। এটা দীর্ঘ সুখ স্বপ্ন তো, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে অলিক স্বপ্নে বিভোর সে? ভাবতে ভাবতে আইমানের গা ঘেঁষে বসলো। সদ্বিত ফিরল আইমানের কণ্ঠে। এখন তোমার আশেপাশে থাকতেও ভয় লাগে। নিহিন বিস্ময়ের শেষ পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করলো, কেন, কি করেছি আমি? আইমান কোনো ভূমিকা ছাড়াই বলল, ওই তো সেদিন যেভাবে ছিটকে গেলে, এর পরেও হয়তো। যাই হোক, এত কাছে ভুলেও আসতে হবে না। ইস, সেই ঘটনাটা মুছে দেওয়ার কোনো উপায় থাকলে নির্ঘাত সে সেটা মুছে ফেলতো। কি করে বোঝাবে সে? তথস্থ ভঙ্গিতে বলল, আসলে তুমি বুঝবে না। ওই মুহূর্তটা আমার কেমন যেন ছিল আমার জন্যে। মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, অথচ আমার নিঃশ্বাস নেওয়া প্রয়োজন। আর কেমন একটা অনুভূতি হচ্ছিল। কেমন? নীল উসকুস করে জবাব দিল, জানি না, বোঝাতে পারবো না। কিছুটা ভালো লাগার আর কিছুটা বারবার ফিরে পাওয়া সুখের। নীল উসকুস করে জবাব দিল। আয়মান এগিয়ে গেল, দুজনের দৃষ্টি তাদের চোখে নিবদ্ধ। সে নিহিনের চিবুক ছুঁয়ে বলল, সুখ ফিরে পাওয়া? হুম। আয়মান ভিতর থেকে একটা তত্ত্বশ্বাস ফেলে বলল, ওয়েল, উই রিপিট দ্যাট মোমেন্ট, ওকে? আমারও তো সেই ফিরে পাওয়া সুখের ছোঁয়া পেতে ইচ্ছে করছে। নিহিন মুখে কোনো কথা না বলে ঘাড় কাত করে সম্মতি জানালো। আয়মান পুনরায় প্রশ্ন করল। শিওর? নিহিন উপর নিচ মাথা ঝাঁকালো। আয়মান আবারও বলল, এইভাবে নয়, দেখি তাকাও। নিহিন তাকাতেই লক্ষ্য করলো আয়মান বিভোর দৃষ্টিতে তার দিকেই চেয়ে রয়েছে। এই যে দৃষ্টি হৃদস্পন্দনকে কি হারে বাড়িয়ে দিচ্ছে, তা কি সামনে বসে থাকা নিষ্ঠুর মানুষটা টের পাচ্ছে না? এভাবে আর কয়েক সেকেন্ড অতিবাহিত হলে নিহিন লজ্জায় লাল টুকটুকে হয়ে যাবে। কি লজ্জার ব্যাপার হবে তখন?
সে নীরবতা ভেঙে জড়ানো কণ্ঠে বলল, এত কেন জ্বালাচ্ছ? আর জ্বালাবো না। তুমি তো ব্যাস। অপর ব্যক্তির ওষ্ঠদ্বয়ের আগ্রাসী স্পর্শে চুপ হতে বাধ্য হলো। দৃঢ়তার সহিত এবং স্বইচ্ছায় তাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ বাদে আইমান মুখ তুলে তাকালো। নিহিনের লালচে অধরে ছোট্ট একখানা চুমুকে বাঁ হাতে ওর সরু কোমর বেষ্টন করে নিয়ে ডান হাতে ওর পিঠ খোলা চুলগুলোই নাক ডুবিয়ে রাখে বেশ কিছুক্ষণ পর্যন্ত। অজানা শিহরণে কেঁপে উঠল সে। আইমানের প্রতিটা অব্যক্ত অনাকাঙ্ক্ষিত স্পর্শে নীল কিছু একটা বলতে চাইলেও তার স্পর্শে হার মেনে চুপ করে গেল। মনে হচ্ছে এক জীবনে সব পাওয়া হয়ে যাচ্ছে, আর চাওয়া পাওয়ার কিছুই নেই তার। পাঁজরের তলা দিয়ে শিরশিরানি অনুভূতিটা খুব সন্তর্পণে থুকপুক করে উঠল। অচেনা আবেশে মুদ্রিত নয়নজোড়া টলমল করেছে। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে চলেছে নির্বিশেষে। ওইদিকে আইমানের আলতো আধুরে স্পর্শে ভালোবাসার সর্বশেষ মহাশূন্য গিয়ে পৌঁছালো তারা এক মুহূর্তেই। সকাল সকাল নিহিনকে খোঁজার হিড়িক পড়ে গেল। গুঞ্জন সকাল সকাল ওর ঘরে গিয়ে চিরকুটটা খুঁজে পেয়ে সবাইকে পড়ে শোনালো। স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে, আমি কিছুদিনের জন্য উধাও হচ্ছি। কোথায় যাচ্ছি বা যাব এত কিছু এই মুহূর্তে বলা সম্ভব না। তোমরা ইদানিং ভীষণ প্যারা দিচ্ছ। আমি যন্ত্রণায় অতিষ্ঠ। বিরক্ত হয়ে গেলাম। আমাকে খোঁজা বন্ধ করো। কিছুদিন একা থাকার প্রয়োজন অনুভব করছি আমি। ফিরে আসবো শীঘ্রই। চিন্তা করো না, কারোর সাথে চলে যাইনি আমি। চিরকুট পরে সকলের মাথায় হাত। ওই বাড়িতে ফোন করে জানা গেল আইমানও নাকি ছোট একটা মেসেজ পাঠিয়ে বেপাত্তা। ফোন বন্ধ। আশেপাশে বন্ধু বান্ধবের মাধ্যমে খবর নেওয়া হলো, তাদের কেউ কিছু জানে না। আইমান কিংবা নিহিন গতকালের পর কারোর সাথে কথা বলা হয়নি। ইমাদকে ভীষণ চিন্তিত দেখালো। কপালের ওপর পরপর কয়েকটা ভাঁজ দেখে গুঞ্জন তা নিমেষেই ধরতে পারল। ইমাদকে সান্ত্বনা দিয়ে বলল, এত টেনশন করো না। তাছাড়া আর কি করব? নিহিনের তো এরকম গা ঢাকা দেওয়ার স্বভাব আগে থেকে আছে। কেউ কিছু বলল তো অমনি ঘরবাড়ি ছেড়ে বনবাসে হয়ে গেল। কিন্তু এবার আধিক্যতা করে একটা সিরকুট লিখে গেছে, ফোনটাও সাথে নিয়ে যায় নাই। ওইদিকে আইমানও নাকি বাড়ি নেই। এসবের কোনো মানে হয়? গুঞ্জন ঠোঁট টিপে হেসে বলল, অবশ্যই হয়। ভাইয়া বাসায় নেই, এইদিকে আমাদের নিহিনও বাসায় নেই। তার মানে কি দাঁড়ায়? কি? শুকনো গলায় বলল ইমাদ। আরে বুদ্ধুরাম, ওরা দুজন একসাথে আছে। তুমি অত ভেবে ভেবে মাথা খারাপ করো না তো। ভাইয়ের যথেষ্ট দায়িত্ববোধ রয়েছে, বউকে সঙ্গে করে নিয়ে গেছে। তুমি মাঝখান থেকে খোঁজ খবর লাগিয়ে তাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হইতে যেও না তো। তুমি বুঝলে কি করে? তোমাকে বলে গেছে নাকি? এইটুকুর জন্য বোঝার কমন সেন্স থাকতে হয়। ঢাক ঢোল পিটিয়ে কিছু বলতে হয় না। নবদম্পতি বিয়ের পর ঘুরতে গেছে, মান অভিমানের পালা শেষ হচ্ছে। তুমি দয়া করে মাঝখানে ঠুকে পড়ো না। ঘরে তোমার বউ রয়েছে, তুমি তার দিকে দৃষ্টি দাও। তা তো দেই সব সময়। গুঞ্জন ভেঙচি কেটে বলল, হ্যাঁ হ্যাঁ, ইদানিং কত সময় দিচ্ছ। সবাই কড়াই কড়াই হিসাব রাখছি আমি। সব সুদে আসলে তুলে নিব, দেখো। ইমাদ কিছু বলল না। সাময়িক চিন্তা থেকে মুক্তি পেয়েছে, এটা এখন স্বস্তি। মা বাবাকে বলতে হবে, তারাও সকাল থেকে চিন্তায় অস্থির হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। কখন সকাল হয়েছে কে জানে। কাল রাত কয়টায় ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে সেটাও অজানা। রাতে ঘুমিয়েছে নাকি ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে গেছে সেটাও একটা প্রশ্ন। মূলত কাল রাতের প্রতিটা ঘটনায় অজানা। কি থেকে কি হয়ে গেল তার রেশ শরীর মন জুড়ে এখনও রয়ে গেছে। চোখে মুখে সূর্যের আলো সাথে কিছু একটা সুরসুর দিচ্ছে। আইমান চোখ মেলে পাশ ফিরে তাকালো। সকালে সফেদ নরম আলো থাই গ্লাস ভেদ করে নিহিনের চোখে মুখে হামলে পড়ছে। লুটোপুটি খাচ্ছে, হয়তো স্বপ্নের মাঝে বিচরণ করছে। ঠোঁটের কোণে লেগে রয়েছে চাঁদের হাসি। আইমান গালের নিচে এক হাত রেখে সেই দিকে অপলক নয়নে অনেকক্ষণ চেয়ে রইল। কন্যার রূপের নেশা খুব করে চোখে লাগলো। অগোচরে মনে পড়ল গত রাতের ঐন্দ্রজালিক মুহূর্ত। ওই তো সেই শুভক্ষণ, যে মুহূর্তে স্বর্গ থেকে নেমে আসা ভালোবাসারা মখমলের শৈল চূড়ার ন্যায় ধরা দিয়েছিল। এই নশ্বর পৃথিবীতে তাদেরও অবিনশ্বর এক ভালোবাসাময় জগতে রয়েছে। দেহ মন জুড়ে রংধনুর 7 রং খেলা করছিল। দক্ষিণা বাতাসের মতো আলগোছে এসে নিঃশব্দে তার কপালে প্রণয় চুম্বন এঁকে দিল। এলোমেলো অগোছালো অনুভূতিগুলো একত্রিত করে উঠে বসল।
নিহিনের পিঠে হাত রেখে আলতো সুরে ডাকলো। সেই ডাক অবশ্য তার শান্তির ঘুমে দফা রফা করতে পারল না, বরং আয়মানের হাত জড়িয়ে সে আরেকটু ভালোমতো ঘুমের আবেশে পড়ল। আয়মান ঘড়িতে সময় দেখে নিহিনকে বলল, উঠো, 11টা পার হয়ে গেছে। নিহিন ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, হুম, উঠবে না? অনেক বেলা হয়েছে, খাওয়া দাওয়া লাগবে না? ডিস্টার্ব করো না, পরে উঠবো। না। নিহিনকে ডেকে কাজ নেই। আয়মান নিজেই উঠে পড়ল। ফ্রেশ হয়ে বাইরে এসে দাঁড়ালো। মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকে রোদও উঠেছে কড়া, তবে গরমের প্রভাব বাতাসের কারণে খুব কম উপলব্ধি হচ্ছে। বাইরে বের হতে ইচ্ছে করছিল, কিন্তু নিহিনকে একা রেখে যাওয়ার সাহস হচ্ছিল না। ফের ভেতরে এলো, নিহিনকে ডেকে বলল, আমি একটু বাইরে যাব, তুমি কি একলা থাকতে পারবে? যাও, আমি 10 মিনিট বাদেই উঠবো। থাকতে পারবে একা? আমি ছোট বাচ্চা নই, যাও তো। আয়মান আরেকবার নিহিনের কপালে চুমু খেলো। চুলগুলো এলোমেলো করে দিয়ে বের হয়ে গেল। নিহিন তৎক্ষণাৎ উঠে বসলো। আয়মানের ছোটোখাটো এই বিষয়গুলো তার তনু মনে দোলা দিয়ে যায়। আপন মনে হাসির উচ্ছলতায় ভেসে গেল। নিজেকে নিয়ে নিজে খানিকটা লজ্জা পেল। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, অথচ তার সারা শরীর তপ্ত। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতেই আয়নায় নিজের গলা এবং ঘাড়ের মধ্যভাগে নজর পড়ল। স্পষ্ট একটা লাল দাগ। নিহিন দাগটা আলতো করে ছুঁয়ে দিয়ে আচমকা বলে উঠল, ছি, কি বাজে একটা অবস্থা, মানুষ এমনই করে। এবার আমি বাইরে বের হব কি করে? সে ফ্রেশ হয়ে ঝটপট বের হয়ে আয়মানকে ফোন করলো। আয়মান ফোন রিসিভ করতেই রাম ধমক দিয়ে বলল, এই যাতা ধরনের খারাপ মানুষ, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। আয়মান থতমত খেয়ে গেল। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? এখন আমি চেঁচামেচি করছি তাই না? আজকে তুমি আসো শুধু একবার। এইভাবে ভয় দেখালে আসবো কি করে? অন্তত বলো কি হয়েছে। আমাদের কাপড় চোপড় কিছুই আনা হয়নি, সেসব কিনতে এসেছি। রাগ জমা করে রাখো, আমি আসছি। নিহিন ফোন রাখলো। রাগে ফুঁসতে ফুঁসতে পুনরায় আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। একটা মানুষ এতটা বর্বর কি করে হতে পারে? কি নিষ্ঠুর, একটু দয়ামায়াও নেই। কাল রাতেও ভেবেছিল তার বিখ্যাত বদমাইশ উপাধিটা পাল্টে ভালো মানুষ উপাধি দিয়ে দেবে, কিন্তু এখন আর তা সম্ভব নয়। এই বদমাইশ আসলে কখনো ভালো হবে না। আয়মান আসতেই নিহিন তেড়ে এলো। আয়মান আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, দিন দিন, কি শাস্তি অপেক্ষা করছে আমার জন্য তাই দিন। তুমি আস্ত একটা বদ, হ্যাঁ, মেনে নিলাম। আর কি? পাজি, অসভ্য। আরো বলো। এত কম উপাধিতে মন ভরছে না। নিহিন দাগটা দেখিয়ে বলল, এটা কি করছো তুমি? আয়মান ভালো করে পরখ করে বলল, আমি করেছি? ও আচ্ছা, ভালো লাগছে, সুন্দর দেখাচ্ছে। লাভ বাইট। আরেকটা লাগবে? একটা ভালো লাগছে না বুঝি? কাছে আসো, আরেকটা দিয়ে দিই। নিহিন আয়মানের বুকে ধাক্কা দিয়ে বলল, অসভ্য কোথাকার। এত রূপ এতদিন কোথায় ছিল তোমার? বউয়ের জন্য তুলে রেখেছিলাম। নিহিন রাগে গজগজ করতে করতে বলল। চুপ থাকো তুমি, পাষণ্ড একটা। আয়মান ফিচেল হেসে বলল, আরেকবার দেখবে নাকি সেই রূপ? কাল কি যেন বলেছিলে, শুনতে পাইনি, রিপিট করো তো আবার। ইস, কি লজ্জাজনক কথাবার্তা। অলক্ষণেই তার কান গরম হয়ে গেল। এসব আবার মানুষ শোনায়? ছি! নিহিন লজ্জায় লাজে রাঙা হয়ে কেটে পড়ল সেখান থেকে। আয়মান পেছন থেকে চেঁচিয়ে উঠল, আরে আরেকবার বলো না, শুনতে ইচ্ছে করলো। আর ইচ্ছের কোনো মূল্য দিলে না। ঠিকই আছে, আমিও শুধু আসলে ফেরত নিয়ে নিতে জানি। ওই ডাকাতিয়া হাসির আওয়াজে নিহিন কটমট দৃষ্টিতে তার দিকে তাকালো। একটা বাংলো বাড়ি, আয়মানের পরিচিত। বন্ধুদের নিয়ে আগেও এখানে বহুবার আসা হয়েছিল। এখানকার কেয়ারটেকার সহ মানুষজন সবাই মোটামুটি পরিচিত, তাই নিহিনকে নিয়ে তার প্রিয় এই বাংলোয় এসেছে। এখানে রাতের মতো প্রহর অজানা সুখে কেটে গেছে। ভালোবাসায় মত্ত হয়ে সময় কাটিয়েছে, আর প্রথম সকালটা ঘুমিয়ে কেটে গেল। আর দুপুরটা শুরু হয়েছিল দুষ্টু মিষ্টি ঝগড়ার মধ্য দিয়ে। এই একে অপরের দিকে বিষ দৃষ্টিতে তাকায়, আবার মুখ টিপে শয়তানি হাসি দেয়। বিকেলটা শুরু হয়েছে বাইরে হাঁটতে যাওয়ার মাধ্যমে। দুজনে ঘোরাঘুরি করে বৃষ্টির আভাস পেয়ে সন্ধ্যা নাগাদ ফিরল। তারপর বসলো চায়ের আড্ডায়। হাসি খুশিময় সময়গুলো এভাবেই কেটে গেল। ফের রাত হলো, দ্বিতীয় রাত। দুজনে মন হারানোর দেশের গল্প পড়ল। বলা না বলা, চেনা অচেনা, জানা অজানার কত গল্প। বিয়ে তো হয়েছে 6টা মাস কেটে গেল। কতগুলো রাত পার হলো, নতুন ভোরের দেখা মিলল।
তবে এইবারের মতো স্বতঃস্ফূর্ত অনুভূতির দেখা কখনোই পায়নি। হয়তো আগে পাওয়ার চেষ্টা করেনি। ভাগ্যিস একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ভাগ্যিস পরিবারের মানুষগুলো মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, নয়তো হৃদয়ে টান পড়তো কখনো। হয়তো সময় লাগতো অনেক, তবে এখন টনক নড়েছে। জীবনটাকে ভীষণ স্বল্প সময়ের মনে হচ্ছে। এই বাড়াবাড়ি রকমের ভালোবাসা অল্প সময়ের জীবনটাকে রঙিন করতে পারলেই বোধ করি সব সার্থক। 2 দিন হয়ে পার গেল, ছেলে মেয়ে দুটোর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। আশ্চর্য, ওরা কোথাও গেলে কি আমরা আটকে রাখবো নাকি? যেখানে খুশি থাক, কিন্তু একবার বলবে তো নাকি? আমাদের চিন্তা হয় না? রাজ্যের চিন্তা মাথায় চাপিয়ে দুটো মানুষ হাওয়া। বাড়ি কি কোনো দিন ফিরবে না? ফেরুক, আচ্ছা করে দেব। কান ধরে না হয় নীল ডাউন করে বাইরে দাঁড় করিয়ে রাখবো। রুমানা এক নাগারে কথাগুলো বলে থামলেন। রিদওয়ানুল হক নিরপেক্ষ ভঙ্গিতে বসে রয়েছেন। এত কাহিনী হয়ে যাচ্ছে তার যেন কোনো কিছুতেই হেলদোল নেই। গতকাল থেকে রুমানা ছেলে আর ছেলের বউয়ের খোঁজ করে যাচ্ছেন। দুজন মানুষ একসাথে নিখোঁজ হয়েছে, তার মানে একসাথেই আছে, এতটুকু বুঝতে পেরেছেন। তাই চেনা পরিচিত কোনো জায়গায় খোঁজাখুঁজি বাদ রাখেননি। ওরা এখনও ফিরছে না বলে ওই বাড়ির মানুষের চিন্তায় অস্থির। সবারই এক কথা, একবার ফোন করে জানালে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। অথচ তারা দুজন একসাথে নীল জলরাশি, সবুজ পাহাড় আর সাদা মেঘমালার মিলন রাজ্যে নিজেদের উৎসর্গ করতে গতকাল সকাল সকালই কক্সবাজার চলে এসেছে। বর্ষাকালের এই মৌসুমে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া। এখন আর কাজের তাগাদা নেই, ফিরে যাওয়ার কোনো পিছুটান নেই। বাড়িতে জানিয়ে দেওয়া প্রয়োজন, তবে আইমান জানাবে না। আর কিছুদিন সকলে চিন্তায় চিন্তায় থাকুক, তারপর তো তারা নিজেরাই ফিরে যাবে। হঠাৎ মন চাইল পাহাড়, সমুদ্র, ঝর্ণা ছোঁয়া পেতে। তার নিহিনকে বলতেই রাজি হয়ে গেল। তাই কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত হিমছড়িকেই বেছে নিয়েছে। বর্ষাকালের অবাধ্য সময়টাতে হিমছড়ির ছোট বড় ঝর্ণাগুলো যেন তাদের পূর্ণতা লাভ করে। খোলা স্থানে রোদের তেজে চোখ মেলে রাখা যাচ্ছে না। আইমান নিহিনকে নিয়ে একটা গাছের নিচে এসে দাঁড়ালো। ছায়ায় খানিকক্ষণ জিরিয়ে পুনরায় কাঙ্ক্ষিত স্থানে চলে এলো। অনেকক্ষণ পর্যন্ত সমুদ্রের পানিতে নিজেকে ভেজাতে এবং নিজের দুঃখ কষ্টগুলোকে মুছে দিতে ইচ্ছে করছিল, কিন্তু এত মানুষের গায়ে সম্ভব হচ্ছিল না। মধ্যাহ্নে মানুষ যখন খেয়ে দিয়ে তার আর আরামে ভাত ঘুম দিচ্ছিল, তখন তারা এসে হাজির হলো। সুনীল সাগরের পানিতে কিছুক্ষণ ঝাপাঝাপি করে বসে থাকলো বড় প্রবাল পাথরের ওপরে, আর সাগরের গর্জন শুনতে থাকলো। নীল হাঁপানোর মতো কোনো দম নিচ্ছিল। ঠোঁট গোল করে একের পর এক শ্বাস ছাড়তেই আয়মানের কণ্ঠস্বরটা ভেসে এলো। সে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি থেমে গেলে? নিহিন চুল থেকে গড়িয়ে পড়া পানিগুলো ঝাড়তে ঝাড়তে বলল। উঠি চলো, বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। আয়মান সায় জানিয়ে বলল, আমি তো ভেবেছিলাম আজ বোধ হয় সারাদিন এই পানির মধ্যেই ঝাপাঝাপি করবে, এত তাড়াতাড়ি উঠবে টোটালি আনএক্সপেক্টেড ছিল। নিহিন ভেঙচি কাটল। উঠে আসার পথে বালিয়াড়ি সৈকত সংলগ্ন কিছু শামুক ঝিনুক কুড়িয়ে নিল। তাদের নির্দিষ্ট গন্তব্যে এসে কাপড় চোপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া সেরে আরাম করে বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ল। নিহিন ও আইমানের পাশে এসে বসল। তার চোখে মুখে খুশির আবরণ। ইদানিং যাচ্ছে তাই এই রকমের অবস্থা হয়েছে। ভালোবাসা নামক অনুভূতিটা যেদিন দুজনকে আলতোভাবে ছুঁয়ে গিয়েছিল, সেদিন থেকে একে অপরকে ছাড়া থাকতেই পারে না। বিড়াল ছানার মতো বুকের মাঝে আগলে রাখতে ইচ্ছে করে। নিহিনের হাসি লক্ষ্য করে আইমান বলল, কি শয়তানি চলে মাথার ভেতর? আচমকা নিহিন থতমত খেয়ে বলে, কি চলবে? বুঝতে পারলে কি জিজ্ঞেস করতাম? মিটিমিটি হাসছো, আবার কিছু ভাবছো, কাহিনী কি? নিহিন আরেকটু এগিয়ে গিয়ে বসলো। আইমানের হাতে হাত রেখে অযথায় কী সব বলতে আরম্ভ করলো। গতকাল আসার পথে কয়েকজোড়া কপতির দেখা পেয়েছিল। আবার আজ সমুদ্র ভ্রমণে বেরিয়ে কি অভিজ্ঞতা হলো। কাল হিমছড়ি পাহাড়ে উঠবে, তারপর হয়তো বাড়ি ফেরার পালা আসবে। বাড়ি ফিরে তাদের একসাথে দেখে সকলে কীরকম অবস্থা হবে, এসব ভেবেই হেসে কুলকিনারা খুঁজে পাচ্ছে না। আইমান গালে হাত দিয়ে নীরব শ্রোতা হয়ে সবটা শ্রবণ করছে। এই তো তার কথা বলার ধরন, ঠোঁট নাড়ানো, দু চোখের আহ্লাদীপনা, অস্থির ভঙ্গিতে হাসলে গালের একপাশে দেবে যাওয়া, চোখ ছোট ছোট করে তাকানো, খিলখিল করে হাসলে থুতনিতে একটা চাপা ভাঁজ পড়া, কথা বলার মাঝে মাঝে হাত দিয়ে কপালের ওপর চুরোছুটি করা অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দেওয়া, হাত নাড়ানো। কথা শুনবে কি?
সে তো মাতোয়ারা হয়েই কুল পায় না। নিহিনের কথার মাঝে আয়মান বলে বসলো, এই মুহূর্তে একবার জড়িয়ে ধরবে? কথাটা কর্ণকুহরে আঘাত করার সাথে সাথে বুকের ভেতর জমাট বাঁধা অস্থিরতাটা আরও অশান্তি এবং অস্থির হয়ে উঠল। ইদানিং এরকম আকুলি বিকুলি অনুভূতি হচ্ছে খুব করে। আয়মানের সংকোচবিহীন কথাটাই সে কখনোই কি নিজেকে দমিয়ে রাখতে পারবে? মনে হয় না।